আমরা সবাই যখনই কোনো ব্যাংকে বা পোস্ট অফিসে অ্যাকাউন্ট ওপেন করাতে চাই, তখনই আমাদের সবার মনে একটা প্রশ্ন আসে, কোথায় আমরা অ্যাকাউন্ট ওপেন করাবো। দেখবেন, আমরা কিন্তু সেভিংস অ্যাকাউন্ট ওপেন করানোর জন্য আগে কোনো বন্ধুবান্ধব বা কারো কাছে জিজ্ঞাসা করি যে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট ওপেন করাবো, নাকি পোস্ট অফিসে অ্যাকাউন্ট ওপেন করাবো, নাকি স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট ওপেন করাবো। এবং এক একজন এক এক রকমের কথা বলে। কেউ বলে সেভিংস অ্যাকাউন্ট এইচডিএফসিতে ভালো, কেউ বলে পোস্ট অফিসে ওপেন করা, সেখানে বেশি বেনিফিট পাওয়া যায়, কেউ আবার বলবে এসবিআই সবথেকে বেস্ট। এরকমভাবে অনেকে অনেক অপশন দেয়, কিন্তু আমার মনে হয় সেভিংস অ্যাকাউন্ট সেখানেই ওপেন করানো উচিত যেখানে আপনি আদার্স স্কিমগুলো ভালো পাচ্ছেন। কারণ দেখুন, অনলাইন ট্রানজ্যাকশনের জন্য আপনাকে একটা সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে যেটা আপনার বাড়ির আশেপাশে রয়েছে। আর আদার্স যে কোনো স্কিম, ধরুন এফডি বলুন, এনএসসি বলুন, বা আপনি মনে করুন আরডি বলুন, বা আদার্স আরও যে স্কিম রয়েছে এসসিএসএস, যেখানে সবথেকে বেশি বেনিফিট দিবে সেখানেই আপনার সেভিংস অ্যাকাউন্ট আরেকটি ওপেন করানো উচিত। এবং আমার মনে হয় একটা মানুষের দুটো করে অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক বর্তমান সময়। কারণ এখন অনলাইনে আমরা বেশিরভাগ পেমেন্ট করি, তাই আপনাদের একটা এসবিআই হোক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হোক, ইউনিয়ন ব্যাঙ্ক হোক, সেই সব জায়গায় অ্যাকাউন্ট থাকা উচিত যেখান থেকে আপনারা অনলাইন ট্রানজ্যাকশন করতে পারবেন। এবং আরেকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা উচিত যেখানে আপনারা আদার্স স্কিমে ইনভেস্ট করতে পারবেন। তাহলে এবার একটা প্রশ্ন আসে যে তাহলে পোস্ট অফিস না আদার্স ব্যাঙ্ক, কোথায় আমরা ইনভেস্ট করব। দেখুন, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব যেখানে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট আপনার জন্য বেস্ট হবে, না ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্ট, যে কোনো ব্যাংকের কথা আমি এখানে তুলে ধরছি। পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট সম্বন্ধে আমরা আজকে অল ডিটেলসে এই ভিডিওতে জানবো। এরপর আমরা ডিসাইড করব যে আমরা কোথায় অ্যাকাউন্ট ওপেন করব। তার সঙ্গে আমরা ব্যাংকেরও তুলনা করব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আদার্সের জন্য যে কোনো আদার্স স্কিমের জন্য কোথায় আমরা ইনভেস্ট করব, ব্যাংকে না পোস্ট অফিসে। পোস্ট অফিসের বর্তমানে যদি আমরা ইন্টারেস্ট রেট ধরি সেভিংস অ্যাকাউন্টের, তাহলে কিন্তু দেওয়া হচ্ছে 4%-এর কাছাকাছি। সেই ক্ষেত্রে ব্যাংকের ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে 2-2.5%-এর কাছাকাছি। আমি যদি আমার আশেপাশের এক্সাম্পল ধরি, আপনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ধরতে পারেন, বা আপনি ধরতে পারেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাঙ্ক। সেখানে আপনি দেখবেন 3-এর উপরে কিন্তু আপনাকে সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট রেট দেওয়া হয় না। কিন্তু পোস্ট অফিসে কিন্তু আপনার সেভিংস অ্যাকাউন্টে প্রতি বছর 4% ইন্টারেস্ট রেট দেওয়া হয়। এবার পোস্ট অফিসে যখনই আপনি অ্যাকাউন্ট ওপেন করাতে যাবেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে 500 টাকা থাকলেই হলো। ডিপোজিট করানোর জন্য বা অ্যাকাউন্ট ওপেন করানোর জন্য 500 টাকা আপনার দরকার। সেই ক্ষেত্রে আপনি যদি ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করাতে চান, তাহলে কিন্তু 500 থেকে 1000 টাকার মধ্যে লাগে। এটা আমি মোটামুটি যেগুলো মেট্রো সিটি নয় সেই সব জায়গার কথা বলছি। যদি আপনারা এগুলো মেট্রো সিটিতে চলে যান, সেই ক্ষেত্রে দেখা যায় 2 থেকে 5,000 টাকার মতো লাগে ব্যাংকে। কিন্তু পোস্ট অফিসে সব জায়গায় একই অ্যামাউন্ট কিন্তু রয়েছে। পোস্ট অফিসের অ্যাকাউন্ট মিনিমাম ব্যালেন্সের মেনটেনের কথা যদি বলি, তাহলে কিন্তু পোস্ট অফিসে আপনার অ্যাকাউন্টে 500 টাকা থাকলেই হলো, এটাই মিনিমাম ব্যালেন্স বলা হয়। কিন্তু যদি আপনারা ব্যাংকে ভিজিট করেন এবং ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করান, মিনিমাম ব্যালেন্স যেই টাকাটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলিয়েছেন সেটাই। যদি আপনি 1000 টাকা থেকে অ্যাকাউন্ট খোলান, তাহলে 1000 টাকা রাখতে হবে। 2000 দিয়ে খোলালে 2000 রাখতে হবে। আর যদি প্রাইভেট ব্যাংকের কথা বলি, সেই ক্ষেত্রে 5000 টাকা, মেট্রো সিটি ছাড়া। মেট্রো সিটি হলে 10,000 টাকা আপনাদের ব্যাংকে কিন্তু রাখতেই হবে। তাহলে এবার আমরা জানি পিওএসবির 8টা ফেসিলিটির ব্যাপারে, যেটা খুবই ইম্পর্টেন্ট আপনাদেরকে জানতে হবে। সেটা হলো, সবার প্রথম এই যে পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট ওপেন করাবো, এখানে এটিএম ফেসিলিটি কিন্তু পাওয়া যায়, যেখানে আপনারা প্রতিদিন ম্যাক্সিমাম 25,000 টাকা উইথড্র করাতে পারবেন ভারতের যে কোনো এটিএম থেকে। হ্যাঁ, 25,000 টাকা উইথড্র করাতে পারবেন ভারতের যে কোনো এটিএম থেকে। সেই ক্ষেত্রে আপনারা হয়তো অনেকেই জানেন, ব্যাংকে কিন্তু প্রতি মাসে 3টা ট্রানজ্যাকশনের বেশি করা যায় না। তাহলে আপনারা কিন্তু ফাইন বা পেনাল্টি আপনাকে দিতে হয়। দ্বিতীয় নম্বরে রয়েছে চেকবুক। যে কোনো পোস্ট অফিসে ইউজ করতে পারবেন, আপনি যে চেকবুকটা পোস্ট অফিস থেকে পাবেন সেটা যে কোনো পোস্ট অফিসে ইউজ করতে পারবেন। ব্যাংকের থেকে যে চেকবুকটা পাবেন সেটাও যে কোনো ব্যাংকে আপনি ইউজ করতে পারবেন। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেক হলে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যেখানে যেখানে ব্রাঞ্চ রয়েছে সেখানে ইউজ করতে পারবেন। ইন্টারনেট ব্যাংকিং, প্রথম দিকে কিন্তু পোস্ট অফিসে ইন্টারনেট ব্যাংকিং ছিল না, বর্তমানে কিন্তু ইন্টারনেট ব্যাংকিংও খুব জোর দেওয়া হচ্ছে এবং ইন্টারনেট ব্যাংকিংকেও কিন্তু আনা হয়েছে এই লিস্টে। যারা যারা এখনও পোস্ট অফিসে ইন্টারনেট ব্যাংকিং অন করেননি, তারা এটা করে নিতে পারেন।
পারেন। মোবাইল ব্যাঙ্কিংও কিন্তু পোস্ট অফিসে রিসেন্টলি আনা হয়েছে। এবার মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি ডিপোজিট বলুন বা উইথড্র বলুন বা ইউপিআই বলুন, সব কিছুই কিন্তু করতে পারবেন এই পোস্ট অফিসে। আর ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং প্রতিটা ব্যাঙ্কে, যেমন স্টেট ব্যাঙ্ক বলুন, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলুন, এগুলোতে আগে থেকেই রয়েছে। পোস্ট অফিসে নতুনভাবে এগুলোর উপর কাজ চলছে। আধার কার্ড সিডিং করে গভর্নমেন্টের সুবিধাও নিতে পারবেন। দেখুন, আধার কার্ড সিডিং এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। কেন বলছি, আপনারা হয়তো অনেকেই জানেন বর্তমান সময়ে আধার কার্ড সিডিং না করলে গ্যাসের টাকা ঢোকে না বা আদার্স অনেক স্কিমের টাকা ঢোকে না। সেই সব ক্ষেত্রে আধার সিডিংও কিন্তু আপনারা পোস্ট অফিসে করতে পারবেন, মানে পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্টের সাথে করতে পারবেন। এবার রয়েছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো অটল পেনশন এপিআই। এবার দেখুন, আপনারা যখন এই স্কিমগুলোতে ইনভেস্ট করবেন, মানে পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট ওপেন করাবেন, তখন আপনারা অটল পেনশন এপিআইতে অ্যাপ্লাই করতে পারবেন। ডাইরেক্ট পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয় আপনার টাকা। এপিআই মানে অটল পেনশন যোজনা, এটা কিন্তু আপনি যে কোনো ব্যাংকেও করতে পারবেন। এটা প্রতিটা ব্যাংকেও কিন্তু এই স্কিমটি রয়েছে এবং পোস্ট অফিসেও রয়েছে। তার সঙ্গে আপনারা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, এটা আপনারা নিতে পারবেন। তার সঙ্গে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, এটাও আপনারা নিতে পারবেন। দেখুন, এখানে এবার আরেকটা প্রশ্ন রয়েছে, প্রধানমন্ত্রী যে দুটো স্কিম রয়েছে, একটা জীবন বিমা যোজনা, একটা হলো সুরক্ষা বিমা যোজনা, এইগুলো যে রয়েছে এগুলোও কিন্তু আপনারা এই পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট থেকেই পেয়ে যাবেন। তার মানে বুঝতেই পারছেন, এগুলো কিন্তু আবার আপনি ব্যাংকের যে কোনো অ্যাকাউন্ট থেকেও পেয়ে যাবেন। আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন আপনাদের অ্যাকাউন্ট থেকে 40 টাকা বা 400 কত টাকা কেটে নেওয়া হয়, এবং এই নিয়েও কিন্তু আমি একটা আলাদা ভিডিও বানিয়েছি। তাহলে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন কেন এইগুলো টাকা কাটা হয়, কী কী বেনিফিট আপনারা পাবেন। চলুন পিওএসবির আরও 6টা ফেসিলিটি নিয়ে আলোচনা করি। সবার প্রথম, বেস্ট সেভিং ইন্টারেস্ট রেট। কেন, একটু আগে আমি বলেছি এখানে সব থেকে বেশি দেওয়া হয় 4%, যেখানে অন্যান্য ব্যাংকে আরও কম দেওয়া হয়। আপনারা নমিনি ফেসিলিটি পাবেন, সেটা ব্যাংকেও আপনারা পাবেন। যে কোনো ব্যাংক বা যে কোনো জায়গায় অ্যাকাউন্ট ওপেন করলে নমিনি ফেসিলিটি আপনারা পাবেনই। মাইনর অ্যাকাউন্ট অ্যাভেলেবেল রয়েছে, মানে আপনারা চাইলে 10 বছরের যে বাচ্চাগুলো রয়েছে তাদের নামে আপনারা পোস্ট অফিসে অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। সেই ক্ষেত্রেও আবার আপনারা কিছু বেনিফিট পাবেন এবং গার্জিয়ান হিসেবে কাউকে থাকতে হবে। ট্রানজ্যাকশান 50,000 ডেইলি করতে পারবেন, মানে আপনি যদি ট্রানজ্যাকশন করতে চান সেই ক্ষেত্রেও আপনারা 50,000 টাকা ডেইলি করতে পারবেন। এখানে লিমিটটা একটু কম রয়েছে, কারণ আমি জানি ব্যাংকে আরও বেশি টাকার ট্রানজ্যাকশন করা যায়। 5 নম্বরে দেখুন আরেকটা অপশন রয়েছে, অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে অ্যাকাউন্ট চালু করতে পারবেন বিনা খরচায়, মানে সাইলেন্ট অ্যাকাউন্ট বলুন বা রিভাইভেল ফ্রি বলুন। এবার এখানে একটা ব্যাপার রয়েছে, আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করিয়েছিলেন, কোনো কারণবশত অ্যাকাউন্টটা বন্ধ করে দিয়েছেন বা অনেকদিন ধরে আপনি ট্রানজ্যাকশন করছেন না, সেই কারণে বন্ধ হয়ে গেছে। সেটা আপনি জানেন 3 মাস ধরে কোনো ট্রানজ্যাকশন না থাকলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। সেই অ্যাকাউন্টটাকে আপনি আবার অ্যাক্টিভ করাতে পারবেন, সেটাও আবার রিভাইভেল ফ্রি, কোনো টাকা লাগবে না, এবং সেই অ্যাকাউন্ট ওপেন করানোর জন্য আপনাকে 1 টাকারও চার্জ পে করতে হবে না। এটা ব্যাংকেও রয়েছে, তাই আপনি চাইলে সেই অ্যাকাউন্টটাকে ওপেন করাতে পারবেন। কেওয়াইসি জমা করেই, সেম পোস্ট অফিসেও কেওয়াইসি জমা করেই অ্যাকাউন্ট আপনার ওপেন হয়ে যাবে। এখানে আপনার 1 টাকারও দিতে হবে না। এবার এক্সট্রা কিছু বেনিফিটের কথা আমরা যদি বলি, দেখুন, জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন, সিঙ্গেল অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন, একটু আগে আমি কথাও বলেছি, ব্যাংকেও করা যায়। একের অধিক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না একজনের নামে, ব্যাংকেও তাই। যদি মনে করুন স্টেট ব্যাংকে আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করিয়ে ফেলেছেন, আপনি আবার দ্বিতীয়বার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন না। সেরকমভাবে পোস্ট অফিসেও একটা অ্যাকাউন্ট ওপেন করে ফেললে আরেকটা অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন না। সেভিংস অ্যাকাউন্ট ওপেন করানোর জন্য আধার কার্ড, প্যান কার্ড, ফটো, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ভোটার কার্ড, এইসব জিনিস আপনার দরকার। তো এইগুলো জিনিস আপনাকে নিয়ে যেতে হবে যদি আপনারা অ্যাকাউন্ট ওপেন করাতে চান। এবার এখানে একটা প্রশ্ন আসে, মাইনর অ্যাকাউন্টও যদি আপনি ওপেন করেন সেই ক্ষেত্রে ডেট অফ বার্থ সার্টিফিকেট মাস্ট। এই একই ডকুমেন্টস, একই জিনিস আপনাকে ব্যাংকের অ্যাকাউন্টেও কিন্তু লাগবে, মানে ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করাতে গেলেও আপনাকে এই সব জিনিসই নিয়ে যেতে হবে। এবার একটা আলাদা বেনিফিটের কথা আসি, যেটার জন্য পোস্ট অফিস সবার চেয়ে প্রিয়। কেন, দেখুন, যদি পোস্ট অফিসে আপনারা অ্যাকাউন্ট ওপেন করান সেই ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্ট থাকলে আপনারা কিছু এক্সট্রা বেনিফিট পাবেন বা এক্সট্রা স্কিমে ইনভেস্ট করতে পারবেন। সেটা কি কি রয়েছে? সুকন্যা সমৃদ্ধি যোজনা, এটা ব্যাংকেও রয়েছে, এটা পোস্ট অফিসেও রয়েছে। এমআইএস মান্থলি ইনকাম স্কিম, এটা শুধুমাত্র পোস্ট অফিসে রয়েছে। এই স্কিমটার জন্য অনেকেই কিন্তু পোস্ট অফিসে অ্যাকাউন্ট ওপেন করায়। এটার মানে হলো 60 বছরের কম যাদের বয়স তারা সবাই পেনশনের সুবিধা নিতে পারবেন। এরপর রয়েছে কেভিভি, কিষাণ বিকাশ পত্র, এই অ্যাকাউন্টটা শুধুমাত্র পোস্ট অফিসে রয়েছে, তাই পোস্ট অফিস ব্যাংকের থেকে বেটার হয়ে যাচ্ছে। এনএসসি, ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, এটাও শুধুমাত্র পোস্ট অফিসে রয়েছে। আরডি, রিকারিং ডিপোজিট, এটা সব জায়গায় রয়েছে। এফডি, এটা সব জায়গায় রয়েছে। ফিক্সড ডিপোজিট,
পিপিএফ ব্যাংক প্লাস পোস্ট অফিসে রয়েছে, SCSS সিনিয়র সিটিজেন সেভিং স্কিম এটাও সব জায়গায় রয়েছে। মানে কিছু 2-3টে স্কিম রয়েছে যেগুলো শুধুমাত্র পার্টিকুলার পোস্ট অফিসের জন্যই রয়েছে। তাই পোস্ট অফিসে এখনও মানুষ অ্যাকাউন্ট ওপেন করাচ্ছে এবং এইসব স্কিমে ইনভেস্ট করছে যাতে এইসব স্কিম থেকে বেশি বেনিফিট নিতে পারে। তাহলে আজকের এই ভিডিওতে আমরা এটুকু তো ক্লিয়ার হয়ে গেলাম, যদি আপনারা অ্যাকাউন্ট ওপেন করাতে চান এবং এইসব স্কিমের ইনভেস্ট করবেন, এই মেন্টালিটি আপনাদের থাকে বা এই চিন্তাভাবনা আপনি যদি করে রেখে দেন, তাহলে পোস্ট অফিস বেস্ট। এবং শুধু ভাবেন যে না আমার শুধু ট্রানজ্যাকশন হবে, আমি কোনো এই এফডিতে করলে করবো আর কোথাও ইনভেস্ট করব না, তাহলে যে কোনো ব্যাংকে আপনারা অ্যাকাউন্ট ওপেন করাতে পারেন। যার অনলাইন সিস্টেম ভালো সেই ব্যাংকটি অ্যাকাউন্ট ওপেন করানো এখনকার দিনে বুদ্ধিমানের কাজ।